সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আমাদের আজকের ক্লাসটির বিষয় হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। আমরা ইতোপূর্বে ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গসমূহ আলোচনা করেছি এবং ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা শুরু করব আমাদের সেই শ্বসনতন্ত্রের বিষয়টি। তো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে একটি কথা বলে নিতে হয় যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অনুন্নত। অর্থাৎ ঘাসফড়িংয়ের রক্ত যখন আমরা পড়েছিলাম তখন সে জায়গাটিতে আমরা দেখে এসেছি ঘাসফড়িংয়ের রক্তকে বলা হয় হিমোলিম্ফ, এবং এর মধ্যে কোনো আমাদের যে হিমোগ্লোবিনের একটা রঞ্জক থাকে, সেই রঞ্জকটা ঘাসফড়িংয়ের রক্তে থাকে না। আর আমরা জানি হিমোগ্লোবিন হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহনের জন্য দায়ী রঞ্জক পদার্থ। তো যেহেতু ওদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকে না, সে কারণে ওদের রক্ত অক্সিজেন পরিবহনে অক্ষম। তো ঘাসফড়িংয়ের রক্ত অক্সিজেন পরিবহনে অক্ষম, সে কারণে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রটাকে সৃষ্টিকর্তা উন্নত ধরনের করে তৈরি করে দিয়েছেন। অর্থাৎ তাদের শ্বসনতন্ত্র রক্তের সাহায্য ছাড়াই সে নিজে নিজে দেহের সমস্ত কোষে অক্সিজেন পৌঁছে দিতে সক্ষম। তো কিভাবে সেই ঘটনাটা ঘটে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, শুরুতে প্রথমে আমরা দেখি বইয়ের মধ্যে যে লেখাগুলো আছে, যেমন এই জায়গায় একটা কথা আছে যে এর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উন্নত ধরনের, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র হচ্ছে উন্নত ধরনের। প্রথম কথা, আমাদের ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র উন্নত ধরনের, যাতে করে এদের রক্তের যে অক্সিজেন পরিবহনের ঘাটতি রয়েছে, সে ঘাটতিটা যাতে বাতাস থেকে যে অক্সিজেন পরিবহনের ঘাটতি, সেই ঘাটতিটা যাতে অনেকখানি তারা পূরণ করে নিতে পারে। তো তাদের সেই ঘাটতিটা তারা কিভাবে পূরণ করে? একদম সিম্পল একটা কথা, আমরা মানুষের সাথে যদি তুলনা করি, মানুষের দেহের মধ্যে ধমনী থাকে, সে ধমনীর মাধ্যমে রক্ত দেহকোষ বরাবর আসে। ধমনীগুলো অনেকগুলো কৈশিক জালিকায় ভাগ হয়ে দেহকোষের মধ্যে অক্সিজেন সরবরাহ করে এবং দেহকোষ থেকে বিপাকীয় ক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড নিয়ে শিরার মাধ্যমে সে আবার হৃৎপিণ্ডে রক্তটাকে পৌঁছে দেয়। অর্থাৎ ধমনী হলো, তারপর কৈশিক জালিকা হলো, তারপর শিরা হয়ে সে রক্তটাকে আবার সে হৃৎপিণ্ডে ফেরত নিয়ে গেল। তো ওদের ক্ষেত্রে এই যে আমাদের ক্ষেত্রে রক্তবাহিকাগুলো যে কাজটা করছে, ওদের ক্ষেত্রে ঠিক সেম কাজটা করবে ওদের যে ট্রাকিয়া, আমরা জানি শ্বাসনালী বা ট্রাকিয়া, সে শ্বাসনালী বা ট্রাকিয়াগুলো সেভাবে ভাগ হবে, ট্রাকিওলে অনেকগুলো ভাগ হবে, সে ভাগ হয়ে সে ট্রাকিওলা ভাগ হয়ে দেহকোষের মধ্যে সরাসরি অক্সিজেন সরবরাহ করবে। তো তার মানে তাদের যে ট্রাকিয়া, সে ট্রাকিয়াটা তাদের দেহের মধ্যে জালিকা আকারে বিস্তৃত। যেমন একটা ছবি যদি আমরা এই ক্ষেত্রে দেখি, এই দেহের মধ্যে জালের মতো ছড়ানো ছিটানো ট্রাকিয়াল কাণ্ডগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ এই ট্রাকিয়াটা হচ্ছে দেহের মধ্যে জালের মতো বিস্তৃত হয় এবং এটা ট্রাকিওলে ভাগ হয়ে সে সারা দেহে অক্সিজেন সরবরাহটা নিজে নিজেই করে, তার আর রক্তের সাহায্য নেওয়ার দরকার হয় না। তাহলে এই ধরনের শ্বসনতন্ত্র, ঠিক আছে, যে শ্বসনতন্ত্রটা পুরোপুরি ট্রাকিয়ার ওপর নির্ভরশীল, অর্থাৎ ট্রাকিয়া দিয়ে এখানে তার দেহের মধ্যে চলে যাচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তো সেই ট্রাকিয়া নির্ভর শ্বসনতন্ত্রটাকে এই কারণে বলা হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। অর্থাৎ ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। খুবই ইম্পর্ট্যান্ট কথা, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ট্রাকিয়াল তন্ত্র বুঝলাম যে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে বলা হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। এখন ট্রাকিয়াল তন্ত্রটা কিভাবে গঠিত হচ্ছে, ট্রাকিয়াল তন্ত্রের গঠন যখন আমরা দেখতে যাব, আমরা যখন আমাদের শ্বসনের বিষয়টা চিন্তা করি, শ্বসন বলতে কিন্তু দু ধরনের শ্বসন আছে। শ্বসনের দুটো পর্যায় আছে। শ্বসনকে যদি আমরা ভাগ করি দুটো পর্যায়ে, একটা হচ্ছে বহিঃশ্বসন, আরটা হচ্ছে অন্তঃশ্বসন। এখন বহিঃশ্বসন মানে কি? বহিঃশ্বসন মানে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি এবং বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। অর্থাৎ আমাদের প্রশ্বাস, যেটা আমরা শ্বাস গ্রহণ করছি, প্রশ্বাস এবং নিঃশ্বাস, এই দুটো মিলে হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন মানে কি? অন্তঃশ্বসন মানে আমাদের কোষের ভেতরে অক্সিজেন দ্বারা খাদ্যবস্তু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। সিম্পলি এই জিনিসটাই হচ্ছে আমাদের অন্তঃশ্বসন। তো শ্বসন দুই ভাগে বিভক্ত, এর মধ্যে বহিঃশ্বসন আবার দুই ভাগে বিভক্ত। তার মধ্যে আছে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। তো যখন আমরা সিম্পল একটা জিনিস চিন্তা করি, আমরা
সেটা হচ্ছে কি, আমরা যখন শ্বাস গ্রহণ করি সেটা প্রথমে বাতাসটা আমাদের দেহের কোন ছিদ্রপথে প্রবেশ করে? আমাদের দেহে বাতাস প্রবেশ করে নাকের নাসারন্ধ্র বা নাকের যে ছিদ্রপথ, সেই ছিদ্রপথ দিয়ে বাতাস আমাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করে। তো ওদের ক্ষেত্রে একটু আমরা যদি চিন্তা করি, ওদের ক্ষেত্রে সেই ছিদ্রপথটা কি? আমরা যখন ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গটা পড়েছিলাম, আমরা তার মুখোপাঙ্গ বা মাথার খুলির কোনো জায়গায় আমরা কোনো নাসা ছিদ্র দেখতে পাইনি। তাহলে তার নাসা ছিদ্রগুলো অবস্থিত কোথায় এবং তার নাসা ছিদ্র বা শ্বাসরন্ধ্র এগুলোকে কি বলে? তো তার যে নাসা ছিদ্র, আমাদের রয়েছে 2টা নাসারন্ধ্র আর তার রয়েছে 10টা নাসারন্ধ্র, অর্থাৎ সহজ কথায় তার 10টা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে। তার শ্বাসরন্ধ্রগুলোকে বলা হয় হচ্ছে স্পাইরাকল, অর্থাৎ ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্রকে বলা হয় স্পাইরাকল। এখন স্পাইরাকল জিনিসটা কি সেটা একটু বোঝার জন্য আমরা একটা চিত্রের মধ্যে যাই। সে চিত্রটাকে, এই যে চিত্রটা আমরা খুললাম, এই চিত্রটাতে একটু আমরা দেখি। এখানে দেখা যায় হচ্ছে ঘাসফড়িংয়ের যে পার্শ্বদেশ, ঠিক এই জায়গাটিতে আমরা একটু খেয়াল করি। এই যে পার্শ্বদেশ, এই পার্শ্বদেশে ঘাসফড়িং আমরা জানি হচ্ছে খণ্ডকে বিভক্ত, কয়েকটা খণ্ডকে ঘাসফড়িংয়ের দেহখণ্ডগুলোকে বলা হয় স্ক্লেরাইট। তো যেখানে স্ক্লেরাইটটা শুরু হয়, যে এখানে একটা ছিদ্রপথ, আমরা আরেকটু ক্লিয়ার করে দেখাই। এই যে কালো কালো ছিদ্র, এই ছিদ্রগুলো হচ্ছে তার শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এই যে একটা স্পাইরাকল, এই যে একটা স্পাইরাকল, এই যে একটা স্পাইরাকল, এভাবে তার দেহের পার্শ্ব বরাবর প্রতিটি স্ক্লেরাইট যেখানে অবস্থিত সে খণ্ডকগুলোতে, অর্থাৎ স্ক্লেরাইটগুলোতে একটা একটা করে শ্বাসরন্ধ্র থাকে। এই শ্বাসরন্ধ্রগুলোকে বলা হয় হচ্ছে স্পাইরাকল। তো স্পাইরাকলগুলো নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা আছে। স্পাইরাকলের সংখ্যা হচ্ছে 10 জোড়া, 10 জোড়া, 10 জোড়া স্পাইরাকল রয়েছে। ঠিক আছে, তো 10 জোড়া স্পাইরাকল, 10 জোড়া মানে কি, দেহের এক পাশে, এই পাশে 10টি, অপর পাশে আরও 10টি, তার মানে টোটাল 10 জোড়া স্পাইরাকল রয়েছে। তো স্পাইরাকলগুলোর অবস্থান আমরা জানি, ঘাসফড়িংকে আমরা 3টা ভাগে, ঘাসফড়িংয়ের দেহকে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম, মস্তক, বক্ষ, উদর, এভাবে 3টা ভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে, তো এই যে স্পাইরাকল, এই স্পাইরাকলগুলোর মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, 10 জোড়া স্পাইরাকল। ঘাসফড়িংয়ের স্পাইরাকল রয়েছে 10 জোড়া। এই 10 জোড়ার মধ্যে তার 2 জোড়া থাকে বক্ষীয়, 2 জোড়া বক্ষীয় অঞ্চলে, বাকি 8 জোড়া থাকে উদরীয় অঞ্চলে। ঠিক আছে, আমরা যে তথ্যটা বললাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ঘাসফড়িংয়ের টোটাল 10 জোড়া স্পাইরাকল রয়েছে। এই 10 জোড়ার মধ্যে বক্ষীয় অঞ্চলে থাকবে হচ্ছে 2 জোড়া, অর্থাৎ 2 পাশে বক্ষে 2 জোড়া, টোটাল 4টা, এবং উদরে থাকবে টোটাল 8 জোড়া, অর্থাৎ 8 জোড়া মানে 16টা, 2 পাশে উদরে, এক পাশে 8টা, অপর পাশে 8টা, এভাবে করে স্পাইরাকলগুলো অবস্থিত। আর স্পাইরাকলগুলো যদি আমরা একটু চিত্রটা এভাবে দেখি, এভাবে কেটে একটু জুম করে দেখানো হচ্ছে, প্রতিটা স্পাইরাকল এভাবে শুরু হয়। এই যে এটা একটা স্পাইরাকল ছিদ্রপথ, এই ছিদ্রটা শুরু হয়ে একটা নালীপথে ভিতরের দিকে যাওয়া শুরু করে। এখন এই স্পাইরাকল যেভাবে ভিতরে গেল, আমরা জানি আমাদের নাকের মধ্যে কিছু লোম থাকে। এই লোমগুলো থাকার সুবিধা কি, বাইরে থেকে ধুলাবালি ঢোকার সময় আটকে যায়, নাসারন্ধ্রের মধ্যে কিছু লোম থাকে। তো ওদের ক্ষেত্রে জিনিসটা ঠিক সেরকম, ওদের এই যে স্পাইরাকলগুলো আছে, স্পাইরাকলগুলোর মধ্যে কিছু লোম থাকে। এই লোমগুলো থাকার কারণে, এবং এটা মিউকাস দ্বারা একটা মিউকাস প্লাগও ওই জায়গায় থাকতে পারে। তো এই মিউকাস প্লাগটা থাকার কারণে এবং লোমগুলো থাকার কারণে হচ্ছে বাইরে থেকে যখন কোনো ধুলাবালি প্রবেশ করে, অথবা বাইরে থেকে যখন কোনো ধুলাবালি বা জীবাণু প্রবেশ করতে যায়, তখন ওই লোমগুলো সেটাকে বাধা দেয়। এবং ভিতর থেকে যখন কোনো পানি বা জলীয় অংশ বের হয়ে যেতে চায়, বাইরে যখন ময়েশ্চার কম থাকে, তখন আমাদের দেহ থেকে পানি বাইরের পরিবেশে চলে আসে, আমরা এটা সকলেই জানি। তো যখন সেরকম কোনো পানি বাইরে চলে আসতে চায় কোনো ছিদ্রপথ দিয়ে, তখন এই লোমগুলা বা মিউকাস প্লাগ সেটাকে বাধা দেয়, অর্থাৎ শরীরের আর্দ্রতা ধরে রাখতেও কিন্তু এই স্পাইরাকলগুলো সহায়তা করে। তার মানে স্পাইরাকলের কাজ কি, এটা হচ্ছে বাতাস প্রবেশ করানো বা শ্বসনের সময় বায়ুর অক্সিজেন শরীরের ভিতরে প্রবেশ করতে দেওয়া। 2 নম্বর কথা হচ্ছে, এর মধ্যে যে রোমগুলো রয়েছে, সেই রোমগুলোর মাধ্যমে সে বায়ুর ক্ষতিকারক উপাদান যেগুলো থাকে, ধুলাবালি এবং অন্যান্য জীবাণু, সেগুলোকে সে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় এবং দেহ থেকে পানি হারাতে বাধা দেয়। ঠিক আছে,
আচ্ছা, তো স্পাইরাকলগুলো এভাবে স্পাইরাকলগুলো যাওয়ার পরে এটা ছোট্ট একটা অ্যাট্রিয়াম থাকে। অ্যাট্রিয়াম মানে একটা প্রকোষ্ঠ, জাস্ট আমরা হার্টের অ্যাট্রিয়াম সম্পর্কে পড়েছিলাম। এখানে দেখো এটা হচ্ছে একটা স্পাইরাকল যাওয়ার পরে এভাবে অ্যাট্রিয়াম থাকে, এই জায়গায় একটা ছোট্ট একটা প্রকোষ্ঠ থাকে। সে প্রকোষ্ঠ থেকে পরবর্তীতে এভাবে করে শ্বাসনালীগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, ট্রাকিয়াগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা কি পড়লাম, একটা স্পাইরাকল আছে, সেই স্পাইরাকলটা গিয়ে অ্যাট্রিয়ামের মধ্যে খুলে অ্যাট্রিয়াম থেকে পরবর্তীতে ট্রাকিয়াগুলো বিভিন্ন দিকে বিস্তৃত হয়। আর পিছনে একটা জিনিস আছে বায়ুথলি, এটা এখন না, এটা আমরা আসতেছি পরে বায়ুথলি জিনিসটা কি। তাহলে আমরা আমাদের আগের চিত্রের মধ্যে ফেরত যাই। তাহলে স্পাইরাকল, এখন স্পাইরাকলের আরও কিছু কথা আছে। স্পাইরাকল ধরো এই জায়গাটিতে আমরা যেখানে দেখি এখানে একটা একটা করে স্পাইরাকল আছে পাশে, এই জায়গাটিতে স্পাইরাকল, এখান দিয়ে বাতাস প্রবেশ করবে স্পাইরাকল। এখন স্পাইরাকল জিনিসটা ধরো এটা হচ্ছে দেহের বহিতক, এখান দিয়ে একটা স্পাইরাকল ঢুকতেছে, এই স্পাইরাকলটা এভাবে ঢোকার পরে এই জায়গাটা একটা অ্যাট্রিয়াম, এখান থেকে এদিকে কিছু, এদিকে কিছু, আর এদিকে কিছু, অর্থাৎ এই জায়গাটা একটা অ্যাট্রিয়ামের মতো, এখান থেকে শ্বাসনালীগুলো বা ট্রাকিয়াগুলো বিস্তৃত হয়ে যায়। তো অ্যাট্রিয়ামটা এই জায়গায় তার চারপাশে একটা বের থাকে। বের মানে কি, একটা নালী তার চারপাশে এরকম একটা বের নির্মাণ করে দিলাম। সে বেরটা তৈরি হয় হচ্ছে পেরিট্রিম নামক একটা কাইটিন দিয়ে তৈরি হয়। পেরিট্রিম নামক কাইটিন নির্মিত একটা বের থাকে, এই কথাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আর ছাঁকনি যন্ত্রের কথা আমরা আগেই বলেছি, ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদি ভিতরে প্রবেশ করে না, ঠিক আছে। কপাটিকার সাহায্যে রন্ধ্র খোলা এবং বন্ধ করা যায় এবং দেহ থেকে পানি বা জল বিয়োজন হতে দেয় না। তারপরে এরপর আমরা শ্বাসনালীতে যাব। তো প্রতিটি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলগুলো অ্যাট্রিয়াম নামক একটি প্রকোষ্ঠে উন্মুক্ত হয়, যেটা আমরা আগেই বলেছি, ঠিক আছে। তো এখন অ্যাট্রিয়াম থেকে তারপরে বিভিন্ন ট্রাকিয়াল কাণ্ডগুলো দেহের বিভিন্ন জায়গা বরাবর বিস্তৃত হয়। এখন ট্রাকিয়া, এটার তিনটা লেয়ার আছে। আমরা যেভাবে আমাদের রক্তনালীর তিনটা লেয়ার বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে পড়েছিলাম, ঠিক একইভাবে শ্বাসনালী বা ট্রাকিয়া, এটার তিনটা লেয়ার আছে বা তিনটা স্তর আছে। তো এই স্তরগুলোকে আমরা এভাবে বলি যে সবার বাইরে, যে আমরা জানি হচ্ছে আমরা যখন আমাদের এপিথেলিয়াল কলা বা আবরণী কলা সম্পর্কে পড়ি, তখন আমরা জানি সবার উপরে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, সবার নিচে বা উপরে যেখানের উপর কোষগুলো বিন্যস্ত থাকে, সহজ কথায় যেখানে কোষগুলো বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় একটা পর্দা, ভিত্তি পর্দা, বেসমেন্ট মেমব্রেন। সে বেসমেন্ট মেমব্রেনের উপর কোষগুলো, এপিথেলিয়াল কোষগুলো এভাবে করে একটা এপিথেলিয়াল কোষগুলো থাকে, বিন্যস্ত থাকে। তার উপরে একটা এখানে একটা কিউটিকলের আবরণ রয়েছে, কিউটিকল নির্মিত ইন্টিমা। তো এখানে দেখো এটা যদি এরকম হয়, এদিকে আরেকটা ওয়াল আমরা দেখালাম, এই কোষগুলো এপিথেলিয়াল কোষ, তারা ভিত্তি পর্দার উপর আবৃত, তাহলে মাঝখানে একটা গহ্বর তৈরি হয়। ধরো এই জিনিসটা সিম্পলি আমরা একটু ক্লিয়ার করে দেখেন। ধরা যাক এটা হচ্ছে তার একটা ট্রাকিয়া। তো ট্রাকিয়ার সবার বাইরের যে অংশ, এটাকে বলছি ভিত্তি পর্দা, ঠিক আছে। এটা একটা ট্রাকিয়া নালী, সবার বাইরের অংশটাকে আমরা বলছি ভিত্তি পর্দা। ভিত্তি পর্দার উপর এপিথেলিয়াল কোষগুলা বিন্যস্ত থাকবে, এপিথেলিয়াল কোষ, ঠিক আছে। আর এপিথেলিয়াল কোষগুলোর উপর একটা কাইটিন নির্মিত ইন্টিমা থাকে, ঠিক আছে। তার মানে আমরা যদি বলি এই যে ট্রাকিয়ার লেয়ার কয়টা, লেয়ার হবে, ট্রাকিয়ার লেয়ার হবে তিনটা লেয়ার কী কী, সবার বাইরে ভিত্তি পর্দা, তার উপরে এপিথেলিয়াল কলা বা আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুর যে কোষ, সে কোষগুলো থাকবে, এবং সবার ভিতরে থাকবে কাইটিন নির্মিত ইন্টিমা, ঠিক আছে। তাহলে এখানে একটু খেয়াল করে আমরা বইয়ে, এখানে সবার বাইরের যে ভিত্তিঝিল্লি, সেটা হচ্ছে এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি, ঠিক আছে। এপিডার্মিস মানে কি, আমরা ডার্মিস চামড়া, আমাদের যে ত্বকের যে ডার্মিস এপিডার্মিস দুটো স্তর থাকে, এটা আমাদের ত্বকের যে অন্তঃপ্রবর্ধক বা এপিডার্মিস, ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে কিন্তু এটা বর্ধিত হয়, মানে ত্বকের একটা অংশ সহজ কথায়। তার মানে এটা একটা এপিডার্মিস দিয়ে তৈরি ভিত্তিঝিল্লি থাকে, মাঝখানে চাপা বহুভুজাকার কোষে এপিথেলিয়াল কোষ থাকবে সহজ কথা, এবং ভিতরে কিউটিকল নির্মিত ইন্টিমা থাকবে। তাহলে কথা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ভিত্তিঝিল্লি, একটা হচ্ছে এপিথেলিয়াম, একটা হচ্ছে ইন্টিমা। এই তিনটা লেয়ার নিয়ে তার ট্রাকিয়া গঠিত। আর ট্রাকিয়ার অন্তর্গাত্রে আমরা বলেছি ট্রাকিয়ার সবার ভিতরের যে লেয়ার, সেটাকে বলা হয় ইন্টিমা। তো ট্রাকিয়াটা অন্তর্গাত্রে কিছু দূর যাওয়ার পরে ইন্টিমাটা পুরু হয়ে এরকম আংটির মতো গঠন তৈরি করে, অর্থাৎ একটা নালী, সেখানের মধ্যে কিছু রিং দিয়ে আমরা সেটাকে একটু ভিত্তি দিচ্ছি। ভিত্তি দিলে কী হবে, ট্রাকিয়াটা চুপসে যায় না। তো এগুলাকে বলা হয় হচ্ছে এই যে রিংয়ের মতো অংশ, এগুলাকে বলা হয়, যেগুলা টিনিডিয়া থেকে, সেগুলোকে বলা হচ্ছে টিনিডিয়া, অর্থাৎ এই রিংয়ের মতো অংশ, এগুলোকে বলা হয় টিনিডিয়া। টিনিডিয়াগুলো কোত্থেকে উৎপন্ন হচ্ছে, তারা যে ট্রাকিয়ার অন্তর্গাত্রে যে ইন্টিমাল লেয়ার থাকে, সেই ইন্টিমাল লেয়ারের কিছু কিছু অংশ আংটির মতো করে পুরু হয়ে তারা টিনিডিয়া তৈরি, এই জায়গাগুলো
তো টিনিডিয়ার কাজটা কি? টিনিডিয়ার কাজটা হচ্ছে টিনিডিয়া থাকার কারণে ট্রাকিয়াটা চুপসে যায় না, ট্রাকিয়া চুপসে যায় না। এবং টিনিডিয়াগুলো জালিকা আকারে বিস্তৃত থাকার কারণে এদের, ঠিক আছে, এর পরবর্তীতে আমরা ট্রাকিয়াল কাণ্ড সম্পর্কে জানব। ট্রাকিয়াল কাণ্ড, ট্রাকিয়াল কাণ্ড সম্পর্কে সহজে বলে একটা গাছের কাণ্ড থাকে, সে কাণ্ডটা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়। ঠিক এখানেও সেম জিনিসটা, একটা ঘাস ফড়িং, একদম সহজ কথা একটু বলার চেষ্টা করি প্রথমে। এটা একটা ঘাস ফড়িংয়ের যদি দেহ হয়, একটা ঘাস ফড়িংয়ের দেহ হলে তার দেহের পৃষ্ঠ বরাবর একজোড়া নালী যাবে, তার দেহের দুই পাশে একজোড়া করে নালী যাবে এবং তার দেহের অঙ্কীয় দেশে একজোড়া নালী যাবে, সহজ কথাবার্তা। তো এখানে আমরা একটু চিত্রটাতে যাই। চিত্রটাতে যাওয়ার পর আমরা এখানে একটু খেয়াল করি, তার দেহের পৃষ্ঠদেশ বরাবর দুটো ট্রাকিয়াল কাণ্ড বা নালী চলে গেছে। এগুলোকে বলা হয় পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। অনুদৈর্ঘ্য কেন বলা হচ্ছে? এরা দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, এই কারণে এদেরকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ঠিক একইভাবে তার যে অঙ্কীয় দিক, সে অঙ্কীয় দেশেও দুইটা যাবে নালীপথ। সে নালীপথগুলোর মধ্যে একটাকে আমরা দেখতে পাচ্ছি আর একটাকে দেখতে পাচ্ছি না, কারণ এটা পার্শ্বচ্ছেদ আমরা নিয়েছি। ঠিক সেভাবে তার যে পার্শ্বদেশ, সে পার্শ্বদেশেও এপাশে একটা এবং তার অপর পাশে অপোজিট সাইড যেটা আমরা কেটে ফেলেছি সেখানেও একটা অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড যাবে। তার মানে কি, তার পৃষ্ঠদেশ তিনটা দেশ, একটা হচ্ছে পৃষ্ঠদেশ, একটা হচ্ছে অঙ্কীয় দেশ, একটা হচ্ছে পার্শ্বদেশ। এই তিনটা দেশে এক জোড়া করে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে। তার মানে টোটাল 6 জোড়া টোটাল 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড। এক জোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড তার দেহ বরাবর বিস্তৃত হবে। তাহলে এগুলো গেল হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডগুলোর মধ্যে দেখো আবার ইন্টারকানেক্টিং, অর্থাৎ দেহের প্রস্থ বরাবর কিছু সংযোগী নালিকা রয়েছে, এগুলাকে বলা হয় অনুপ্রস্থ, অর্থাৎ দেহের প্রস্থ বরাবর অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড রয়েছে। তাহলে তার ট্রাকিয়াল কাণ্ডকে যদি আমরা ভাগ করি, ট্রাকিয়াল কাণ্ড হচ্ছে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড এবং অনুপ্রস্থ, দুটো, অনুদৈর্ঘ্য আর হচ্ছে অনুপ্রস্থ। অনুপ্রস্থ অর্থাৎ দেহের দৈর্ঘ্য বরাবর কিছু লম্বালম্বিভাবে আর দেহের আড়াআড়িভাবে কিছু দেহের প্রস্থ বরাবর। তো এই যে তার ট্রাকিয়াল কাণ্ড, তার মধ্যে 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড হচ্ছে অনুদৈর্ঘ্য, তার মধ্যে এক জোড়া পৃষ্ঠীয়, এক জোড়া পার্শ্বীয়, এক জোড়া অঙ্কীয় এবং অসংখ্য তার অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা ট্রাকিয়াল কাণ্ড সম্পর্কে জানলাম। তার পরবর্তীতে অংশটাতে আমরা যাই। এরপরে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ট্রাকিওল। ট্রাকিওল বোঝার আগে আমরা যখন রক্ত সংবহন তন্ত্র পড়েছি সেখানে আমরা এভাবে পড়েছি, আর্টারি মানে হচ্ছে একটা মোটামুটি বড় ধরনের ধমনী। সে বড় ধরনের ধমনী যখন ছোট ছোট ধমনীতে ভাগ হয়, বড় ধমনীটা যখন ছোট ছোট ধমনীতে ভাগ হয় তখন আমরা সেটাকে বলেছিলাম আর্টেরিওল। আর্টেরিওল অর্থাৎ কোনো একটা বড় কিছু যখন ছোটো কিছুতে ভাগ হচ্ছে তখন সেটার পেছনে ওল শব্দটা নিয়ে আসছি। ঠিক এখানে ট্রাকিয়া একটা বড় শ্বাসনালী, সেটা যখন ছোট ছোট শ্বাসনালীতে ভাগ হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ট্রাকিওল। এই যে ট্রাকিওল, তো এই ট্রাকিওল থেকে যে নালিকাগুলো বাইরে হচ্ছে এককোষী নালিকা, সেগুলো হচ্ছে মাত্র 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, অর্থাৎ এদের ব্যাস থাকে, ভিতরের ব্যাসটা হয় 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এবং এখানের মধ্যে একটা কথা আছে, এদের প্রাচীর আমাদের যে ট্রাকিওল, এই জায়গাগুলোতে ইন্টিমা থাকে না, ভেতরে ইন্টিমা, কিউটিকল নির্মিত যে ইন্টিমার অন্তঃপ্রাচীরটা ট্রাকিওলের মধ্যে, সেই ইন্টিমাটা থাকে না। যেটা ট্রাকিয়ার মধ্যে ছিল, ইন্টিমা ছিল, সেই ইন্টিমাগুলো কিছু দূরে গিয়ে গিয়ে আংটির মতো, রিংয়ের মতো প্রবর্তন তৈরি করে, যেগুলোকে আমরা টিনিডিয়া বলেছিলাম। টিনিডিয়া থাকার কারণে হচ্ছে ট্রাকিয়াটা চুপসে যায় না। কিন্তু এই যে আর্টেরিওল তৈরি করলো, এই যে ট্রাকিওল তৈরি করলো, এই ট্রাকিওলগুলোর মধ্যে কোনো ইন্টিমা থাকে না। এবং ইন্টিমা থাকে না মানে কি, তার মধ্যে কোনো টিনিডিয়া থাকে না, কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা কি থাকে, এই জায়গাগুলো টিস্যুর রসে পূর্ণ থাকে। টিস্যু রসটার কাজ কি? টিস্যু রসের কাজ হলো, আমরা রক্তের মাধ্যমে যেখানে অক্সিজেন পরিবহন করি, এই জায়গাতে তো সে রক্তটা নেই, ঠিক আছে, রক্ত না থাকার কারণে এখানে টিস্যু রস থাকে। টিস্যু রস দিয়ে সে টিস্যু রসের মধ্যে অক্সিজেনটাকে দ্রবীভূত করে দেয়। টিস্যু রস, অক্সিজেনযুক্ত টিস্যু রসটা দেহকোষে গিয়ে দেহকোষকে অক্সিজেন দেয় এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে দ্রবীভূত করে নিয়ে এসে আবার শ্বাসনালীর মধ্যে দিয়ে যায়। তো এটাই হচ্ছে টিস্যু রসের কাজ। তো আমরা যে জিস্ট কথাটা, সেটা হচ্ছে কি, ট্রাকিওল হচ্ছে যখন ট্রাকিয়া অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে ভাগ হয় তখন সেটাকে বলছে ট্রাকিওল। ট্রাকিওলগুলো হচ্ছে এর অভ্যন্তরে যে ইন্টিমা, অন্তঃপ্রাচীর বা ইন্টিমা, সেই ইন্টিমাটা থাকে না। এবং ইন্টিমা না থাকার কারণে এর অন্তঃপ্রাচীরটা হচ্ছে টিনিডিয়াবিহীন। কিন্তু তারপরে এগুলো চুপসে যাচ্ছে না কেন? কারণ এর ভেতরে হচ্ছে টিস্যু রস থাকে। এই টিস্যু রসের কাজ কি? গ্যাসীয় আদান প্রদান ঘটানো। আচ্ছা, তারপরে
তারপরের অংশটা হচ্ছে বায়ুথলি। বায়ুথলিও সেম জিনিস, একটা ট্রাকিয়া এভাবে আমরা একটু চিন্তা করে, প্রথমে স্পাইরাকল থেকে এভাবে গেল, তারপর একটা অ্যাট্রিয়াম থেকে বিভিন্ন দিকে ট্রাকিয়াগুলো বিস্তৃত হলো, ট্রাকিয়ার অনেকগুলো ট্রাকিয়া এক জায়গায় এসে মিলিত হয়ে, এই যে এখানে একটা জিনিস দেখো, এই জায়গাটিতে ট্রাকিয়াগুলো আসছে, এসে মিলিত ট্রাকিয়াগুলো একটু প্রসারিত হওয়া মানে ট্রাকিয়াগুলো প্রসারিত হলে তার অন্তঃপ্রাচীরে যে ইন্টিমা আছে, সেই ইন্টিমাটা থাকে না, টিনিডিও থাকে না, ট্রাকিয়াগুলো এবার প্রসারিত হয়ে একটা বায়ুথলি তৈরি করে। বায়ুথলি মানে এটা হচ্ছে একটা ট্রাকিওল তৈরি করেছে। ট্রাকিওলটা আসলে ছোটো হওয়ার কথা ছিল, কিন্তু এই চিত্রটাতে একটু সেটা বোঝা যাচ্ছে না। সেটা হচ্ছে এরকম যে একটা ট্রাকিয়া আসলো, এসে সে সরাসরি, তো এটা একটা পেশি কোষের মধ্যে সে সরাসরি অক্সিজেন দিতে পারবে, তখন সে ট্রাকিওল একটু প্রসারিত হয়ে একটা ট্রাকিওল তৈরি করলো। ট্রাকিওলগুলো আবার একটা প্রসারিত বায়ুথলির মতো তৈরি করলো, সে বায়ুথলিটা এখানের মধ্যে অক্সিজেন সাপ্লাই দেবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি ট্রাকিয়া, তারপর ট্রাকিওল, তারপর বায়ুথলিতে অক্সিজেন যাবে, বায়ুথলি থেকে অক্সিজেন যাবে হচ্ছে পেশিতে। ঠিক আছে, তাহলে বায়ুথলিতেও ইন্টিমাবিহীন এবং পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি সে তৈরি করে। তো বায়ুথলিটা কীভাবে গঠিত হচ্ছে, ট্রাকিয়াগুলো এসে হচ্ছে প্রসারিত হয়ে ইন্টিমাবিহীন একটা বড় প্রকোষ্ঠ তৈরি করে, সেটাকে বলা হচ্ছে বায়ুথলি। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা আরেকবার একটু রিভিউ করে তারপর আমরা যাচ্ছি আমাদের শ্বসনের যে পদ্ধতি সেটাতে। তা আমরা যখন দেখলাম পুরো শ্বসনতন্ত্রকে ভাগ করলাম, আমরা প্রথম কথা বলেছি এদের শ্বসনতন্ত্র হচ্ছে উন্নত ধরনের। তো প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এদের শ্বসনতন্ত্রটা হচ্ছে উন্নত ধরনের। ঠিক আছে, যে কারণে এদের রক্তে যে অক্সিজেন বহনের ঘাটতি সেটা পূরণ হয়ে যায়। আর শ্বাসতন্ত্রের মধ্যে অংশগুলো, বিভিন্ন রকমের অংশ রয়েছে শ্বাসতন্ত্রের মধ্যে। এদের শ্বাসতন্ত্রকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র, প্রথমে আমরা বলে নিয়েছি, কারণ এটা অনেকটা ট্রাকিয়া নির্ভর। শ্বাসতন্ত্রের মধ্যে কী কী অংশ রয়েছে, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল রয়েছে, শ্বাসনালী বা ট্রাকিয়া রয়েছে, ট্রাকিয়াল কাণ্ড, ট্রাকিওল, বায়ুথলি। তো এই জায়গাগুলোতে প্রথমে স্পাইরাকল কী বলেছি আমরা, স্পাইরাকল হচ্ছে দেশের পার্শ্বদেশ বরাবর দুই পাশে থাকে 10 জোড়া স্পাইরাকল থাকে, এর মধ্যে হচ্ছে 2 জোড়া বক্ষীয়, 8 জোড়া হচ্ছে উদরীয়, এবং এগুলার মুখে হচ্ছে পেরিট্রিম নামক বের নির্মিত থাকে, যেটা কাইটিন দিয়ে তৈরি। আর হচ্ছে ছাঁকনি যন্ত্র থাকে স্পাইরাকলগুলোতে, যেগুলোর কারণে ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদি ভিতরে প্রবেশ করতে পারে না এবং দেহ থেকে জল বিয়োজনও হতে পারে না। আর শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা হচ্ছে আমাদের যে অ্যাট্রিয়াম, প্রতিটা শ্বাসযন্ত্র গিয়ে অ্যাট্রিয়ামে মুক্ত হয়, সেখান থেকে জালিকা আকারে অ্যাট্রিয়াম থেকে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র এই ট্রাকিয়াগুলো উৎপত্তি হয়। ট্রাকিয়া 3টা লেয়ার থাকে, বৃত্তি ঝিল্লি যেটা এপিডার্মিস দিয়ে গঠিত, এপিথেলিয়াম মানে হচ্ছে আবরণী কলার কোষগুলো থাকে, এবং ভিতরে হচ্ছে কিউটিকল নির্মিত ইন্টিমা থাকে, ইন্টিমা থেকে তৈরি হয় টিনিডিয়া। ট্রাকিয়াল কাণ্ড, 1 জোড়া পার্শ্বীয়, 1 জোড়া অঙ্কীয়, 1 জোড়া পৃষ্ঠীয়, সহজ কথা শেষ। তারপরে কিছু অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড থাকে, অর্থাৎ ট্রাকিয়াল কাণ্ড 2 ধরনের, অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য হচ্ছে 3 জোড়া, আর অনুপ্রস্থ অনেকগুলো থাকে। ট্রাকিওল হচ্ছে অনেকগুলো, ট্রাকিয়াগুলো যখন ছোটো ছোটো ট্রাকিওলে বিভক্ত হয়, সেটা ছোটো ছোটো নালিকাতে বিভক্ত হয়, সেগুলোকে বলা হচ্ছে ট্রাকিওলগুলোতে কোনো ইন্টিমা থাকে না এবং টিনিডিয়া থাকে না। আর অনেকগুলো ট্রাকিয়াগুলো প্রসারিত হয়ে একটা বায়ুথলি তৈরি করে, সেটাকে বলা হচ্ছে তোমার সেটার মধ্যে কোনো ইন্টিমা থাকে না এবং পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি। এটা শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা মূলত এই বায়ুথলির কাজ। এখন আমরা একটু শ্বসন পদ্ধতিটা দেখি। শ্বসন পদ্ধতিটা যখন আমরা খেয়াল করি একটু জায়গাতে, শ্বসন পদ্ধতির মধ্যে আমরা জানি হচ্ছে ঘাসফড়িংয়ের যে রক্ত সেটাকে বলা হয় হিমোলিম্ফ, সেখানের মধ্যে কোনো হিমোগ্লোবিন না থাকায় তারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে অক্ষম। তো এই জায়গায় শ্বাসরঞ্জক থাকে না, তার মানে এখানে যে গ্যাসীয় আদান প্রদান সেটা ট্রাকিয়া এবং ট্রাকিওলের মাধ্যমে গ্যাসীয় বিনিময়টা ঘটবে। শ্বাস গ্রহণ বা শ্বাস ত্যাগ উভয় প্রক্রিয়াটা সাধারণত শ্বাসরন্ধ্র দিয়ে হয়। তো শ্বাস গ্রহণটা কীভাবে হয়, আমরা বলেছি আমাদের যে শ্বসন সেটার বহিঃশ্বসনের 2টো অংশ, একটা হচ্ছে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস, আর একটা হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। তো এই জায়গাতে সেটা কীভাবে হচ্ছে, শ্বাস গ্রহণটা হয় কি, উদর বরাবর একটা ঘাসফড়িংয়ের যে উদর, সে উদর বরাবর যখন পেশিগুলো সংকুচিত হয়, পেশিগুলো সংকোচন হলে তখন কি হয়, সেখানের মধ্যে যে স্পাইরাকলগুলো থাকে, সে যখন আমাদের উদরখণ্ডকগুলো একটু প্রসারিত হবে, উদরখণ্ডকগুলো প্রসারিত হলে শ্বাসরন্ধ্রগুলো খুলে যাবে এবং তার উদরের মধ্যে যে চাপ সেটা কমে যাবে। চাপ কমে গেলে সেখান দিয়ে যে অক্সিজেন, বাইরে থেকে অক্সিজেন শ্বাসরন্ধ্রের মাধ্যমে ট্রাকিয়ায় পৌঁছাবে। দেহের ভিতরে চাপ কমে গেল, তার মানে বাইরে থেকে বায়ু প্রবাহিত হবে, তো অক্সিজেন শ্বাসরন্ধ্রের মাধ্যমে ট্রাকিয়ায় পৌঁছায়, পরে সেখান থেকে ট্রাকিওল বা টিস্যুরসে দ্রবীভূত হয় এবং বায়ুথলির মাধ্যমে আন্তঃকোষীয় স্থানগুলোতে পৌঁছায়। তো সেখানে যদি আমরা একটা জিনিস দেখি, ফ্লো চার্টটা দেখি, সে ফ্লো চার্টটা হবে এরকম, ঠিক প্রথমে শ্বাসরন্ধ্র থেকে শুরু করলাম, সে শ্বাসরন্ধ্র থেকে বায়ুর অক্সিজেনটা প্রবেশ করবে শ্বাসরন্ধ্র দিয়ে অ্যাট্রিয়াম, আমরা বলেছিলাম এবার ঢোকার পরে একটা ছোটো একটা প্রকোষ্ঠ আছে যেখান থেকে ট্রাকিয়াগুলো বিস্তৃত হয়, তারপর সেখান থেকে
ট্রাকিয়া থেকে ট্রাকিওল, ছোটো ছোটো ট্রাকিওলে ভাগ হবে। তারপর বায়ুথলি, যদিও বায়ুথলি খুব একটা ইম্পর্টেন্ট কথা না একই জায়গার মধ্যে। বায়ুথলি মূল জিনিসটা হচ্ছে এভাবে একটা স্পাইরাকল অ্যাট্রিয়ামে গেল, সেখান থেকে ট্রাকিয়া ছোটো ছোটো শ্বাসনালীতে ভাগ হয়ে অক্সিজেন সাপ্লাই দেবে ট্রাকিওল হিসেবে সে অক্সিজেন সাপ্লাই দেবে এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে। টিস্যু রস হচ্ছে এখানে মূল ফ্যাক্টর। তাহলে সে বায়ুতলি থেকে পরবর্তীতে দেহকোষে অক্সিজেন অনুপ্রবেশ করে এবং সেখানে জারণ ক্রিয়া সম্পন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সে কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে ট্রাকিওল দ্বারা আবার গৃহীত হয়, ট্রাকিওলের মধ্যে টিস্যু রস থাকে সেটা দিয়ে মূলত গৃহীত হয়। তারপর ট্রাকিয়া, তারপর আবার অ্যাট্রিয়াম মানে যে প্রকোষ্ঠ যেখানের মধ্যে গিয়ে খুলেছিল শ্বাসযন্ত্রটা, তারপর বায়ুমণ্ডলে সে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে দেবে বায়ুমণ্ডলের মধ্যে। তারপর আবার সেম কাহিনীটা, সে আবার ফ্লোচার্টটা ঘোরানো, আবার সেটার পুনরাবৃত্তি হবে। এটাই হচ্ছে শ্বসনের তার একটা গতিপথ বা গতিপথের রেখাচিত্র। তো শ্বাস ত্যাগের মধ্যে এখানে দেখো শ্বাস ত্যাগের যে জিনিসটা সেটা কীভাবে হয়। ট্রাকিওল থেকে ট্রাকিয়ায় প্রবেশ করবে। ট্রাকিওলগুলো হচ্ছে যেগুলো পেশির বা কোষের সংস্পর্শে আছে সেগুলো ট্রাকিওলের মধ্যে এটা প্রবেশ করবে। আর এখানে যে তার দেহখণ্ডকগুলো হচ্ছে উদরীয় দেহখণ্ডকগুলো যখন সংকুচিত মানে কি দেহের ভিতরে চাপ বৃদ্ধি করতেছে। দেহের ভিতরে চাপ বৃদ্ধি করা মানে কি দেহের মধ্যে থেকে গ্যাসটা দেহের বাইরে বের হয়ে চলে আসবে চাপ দিলে, তখন এই ছিদ্রপথগুলো দিয়ে সেটা কার্বন ডাইঅক্সাইডটা দেহের বাইরে নিষ্ক্রান্ত হবে বা সজোরে বাইরে নির্গত হবে। এটাই মূলত শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। তাহলে আমরা আরেকবার একটু ওভারভিউ করি। শ্বাস গ্রহণটা কীভাবে হবে? শ্বাস গ্রহণটা হবে হচ্ছে তার যে শ্বাসরন্ধ্রগুলো আছে, প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র, এগুলোকে বলা হয় প্রশ্বাসী শ্বাসরন্ধ্র। একটা গুরুত্বপূর্ণ কথা আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে 10 জোড়া শ্বাসরন্ধ্রের মধ্যে প্রথম 4 জোড়া দেওয়া হয় প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, এবং পরবর্তী যে 6 জোড়া শ্বাসরন্ধ্র সেগুলো দিয়ে সে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস ত্যাগ করে। তো এখানে কথাটা হচ্ছে 4 জোড়া শ্বাসরন্ধ্র, প্রথম 4 জোড়া, 2 জোড়া হচ্ছে বক্ষে, পরবর্তী 2 জোড়া হচ্ছে উদর থেকে। তো এই যে 2 জোড়া শ্বাসরন্ধ্র, এই 2 জোড়া শ্বাসরন্ধ্রগুলোকে বলা হয় প্রশ্বাসী শ্বাসরন্ধ্র। এই প্রশ্বাসী শ্বাসরন্ধ্রগুলো কখন খোলা যায়? যখন দেহের ভিতরে উদরীয় অঞ্চলে যখন চাপ কমে যায় তখন এরা খুলে গিয়ে অক্সিজেনটা ঢুকবে। অক্সিজেনটা ঢোকার পরে শ্বাসরন্ধ্রটি অক্সিজেনটা ঢোকার পর অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া থেকে ট্রাকিওল, বায়ুথলি এবং দেহের কোষগুলোতে চলে গিয়ে জারণ কার্য সম্পন্ন হবে। এরপর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলে এটা ট্রাকিওল দিয়ে বা ট্রাকিওলে যে টিস্যু রস থাকে সেটা দিয়ে গৃহীত হবে। গৃহীত হওয়ার পরে উদরীয় খণ্ডকগুলো যখন সংকোচন হবে মানে কি আমরা কোনো কিছু চাপ দিয়ে ধরলে আমাদের পেটের মধ্যে চাপটা বেড়ে যায়। চাপ যখন বেড়ে যাবে তখন কী হবে? স্পাইরাকলগুলো যে নিঃশ্বাসের যে স্পাইরাকল যেগুলো দিয়ে সে শ্বাস ত্যাগ করবে, অর্থাৎ তার পরবর্তী শেষের যে 6 জোড়া স্পাইরাকল তারা খুলে যাবে। খুলে গিয়ে কী করবে? সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে সজোরে শ্বাসরন্ধ্রপথে দেহের বাইরে নির্গত করবে। তো এটাই ছিল আমাদের আজকে ঘাস ফড়িংয়ের শ্বাসতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা। সবাইকে ধন্যবাদ।